আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ এর অনলাইন ক্লাসে অনার্স প্রথম বর্ষ শিক্ষার্থীরা তোমাদের গতদিন আমি ক্লাস নিয়েছিলাম প্রথম বর্ষের যে আমাদের প্রাণী বৈচিত্র্য যে বইটি রয়েছে, অর্থাৎ সেখান থেকে তোমাদের একটি টাইপ স্টাডি আমি পড়িয়েছি। আজকে সেটার উপরেই পড়াবো। আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মোস্তামাদ মাহফুজা খাতুন, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ। তো আজকে যে তোমাদের যে অংশটা গতদিন আমি পড়িয়েছি, প্যারামেশিয়ামের টাইপ স্টাডি, কিভাবে চিত্র অঙ্কন করতে হবে, কিভাবে লিখতে হবে, অর্থাৎ একটি বড় আকারের যে কোশ্চেনটা কিভাবে আমরা অ্যান্সার করবো সেটার উপর দেখেছি। এখান থেকে আমাদের দুইটা কোশ্চেন খুব বেশি আসে, সেটা হচ্ছে প্যারামেশিয়ামের অঙ্গসংস্থানিক গঠন, আরেকটি যেটা আসে সেটা হচ্ছে প্যারামেশিয়ামের কনজুগেশন পদ্ধতি। তো এছাড়াও তোমাদের ছোটোখাটো এখানে কিছু কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে প্যারামেশিয়ামের চলনটা তোমরা একটু দেখে নেবে, এবং এছাড়া ছোট যে এক নম্বরের যে কুইজ কোশ্চেনগুলো তোমরা সেগুলো পড়বে। এই কোশ্চেনটা যে তোমাদের কনজুগেশন এর এই যে বড় যে একটা কোশ্চেন, সেই কোশ্চেনটা কিভাবে লিখলে তোমরা একটি ভালো নাম্বার পাবে, এবং এই ধরনের কোশ্চেন লিখলে কিন্তু ভালো নাম্বার পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে আমরা প্রশ্নটা লিখবো, কিভাবে আঁকাবো, সবই আমি তোমাদেরকে বিস্তারিত দেখাবো। আশা করি তোমরা ক্লাস থেকে উপকৃত হবে। চলো আজকে ক্লাসে আমরা চলে আসি। প্রজনন। তোমরা জানো নিম্ন শ্রেণীর প্রাণীরা সাধারণত নিম্ন শ্রেণীর যারা আমাদের জীবজগতে নিম্ন শ্রেণী আছে তারা অযৌন পদ্ধতিতে বংশ বিস্তার করে থাকে। তো সেটা অযৌন পদ্ধতিতে, সেটা দ্বিবিভাজন হতে পারে, সেটা দ্বিবিভাজনের মধ্যে অনুপ্রস্থ হতে পারে, অনুদৈর্ঘ্য হতে পারে, এরকমভাবে তো হয়। তো এর কিন্তু অনুকূল পরিবেশ এবং প্রতিকূল পরিবেশ বলে কথা আছে, যে অনুকূল পরিবেশের একভাবে মানে করে, আবার প্রতিকূল পরিবেশের একভাবে হয়। তো সেটা হচ্ছে যে আজকে আমরা যে কনজুগেশন পদ্ধতিটা পড়াবো সেটা হচ্ছে তারা প্রতিকূল পরিবেশে সাধারণত এ ধরনের প্রজনন সম্পন্ন করে থাকে। তাহলে আমরা কি পেলাম? অনুকূল পরিবেশে আমরা পেলাম যে এই প্রাণীটা যে তার অনুপ্রস্থ দ্বিবিভাজন পদ্ধতিতে তার বংশবৃদ্ধি করে থাকে। তাহলে এখন খাদ্যের অভাব হতে পারে, পরিবেশগত বিপর্যয় থাকতে পারে, কিংবা তার জৈবনিক কার্যাবলী অর্থাৎ যে এটা অনেকটা স্থির হয়ে গেলে বা হ্রাস পেলে সেই সময় এই পদ্ধতিতে কনজুগেশন পদ্ধতিতে তারা তাদের বংশবৃদ্ধি করে থাকে। তো কনজুগেশন পদ্ধতিটা কখন কখন হয় সেটা আমরা বললাম, যে যৌবনিক শক্তি হ্রাসের কারণে অথবা বারবার দ্বিবিভাজন পদ্ধতি সংগঠিত হওয়ার ফলে সে প্রাণীটা যদি স্তিমিত হয়ে যায়, সে প্রাণীটা এই পদ্ধতিতে তাদের বংশবৃদ্ধি করতে পারে, অথবা খাদ্যের অভাবজনিত সময় হতে পারে, সে কারো সময়ে তারা এই পদ্ধতিতে তাদের যে অপত্য নতুন বংশধর তৈরি করবে। এর কনজুগেশন পদ্ধতিটা কি? কনজুগেশন পদ্ধতি যদি আমরা বলতে যাই তাহলে বলতে হয় যে এখানে দুটি ভিন্ন ম্যাটিং টাইপের যে প্রজাতি, নিম্ন শ্রেণীর যে প্রজাতি, সেই প্রজাতিগুলো যদি পাশাপাশি অবস্থান করে এবং তাদের মধ্যে প্রোটোপ্লাজমীয় সেতু তৈরি করার মাধ্যমে শুধুমাত্র নিউক্লিয়াসের বিনিময়ের মাধ্যমে, অর্থাৎ নিউক্লিয় বস্তুর যে আদান প্রদানের মাধ্যমে যে নতুন প্রকরণ তৈরি করে বা অপত্য তৈরি করে, তাহলে সেই পদ্ধতিটাকে আমরা বলছি যে এই কনজুগেশন। কনজুগেশন পদ্ধতি যে এটা একটা কি বলে সহজ সরল এবং ক্ষণস্থায়ী পদ্ধতি, এবং এই পদ্ধতিটা যখন ইয়াতে আসবে, আমরা যখন কোশ্চেনে আসবো, আমরা চেষ্টা করব এই প্রশ্নটা লিখতে, কারণ এই ধরনের প্রশ্ন লিখলে তোমরা কিন্তু ভালো নাম্বার পাবে। তো এটা লেখার প্রথমে কনজুগেশন পদ্ধতি এগুলো আগে এইটুকু কথা আমাদের আগে প্রথমে বলতে হবে, যে দুটি ভিন্ন ম্যাটিং টাইপের যে দুটো প্যারামেশিয়াম পাশাপাশি অবস্থান করবে, পাশাপাশি অবস্থান, এবং এরা একটি আরেকটির সঙ্গে লাগাভাবে থাকবে, এবং এরা অঙ্কীয় তলে অবস্থান করবে। এদের পেলিকলগুলো দুটো যে প্রাণীর পেলিকল একসঙ্গে লেগে যাবে, এই অবস্থায় লেগে যাবে, এবং এই অবস্থায় কিন্তু তারা কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করবে না, স্থির হয়ে যাবে, এবং এই অবস্থাতেই হচ্ছে তাদের মধ্যে যে একটি প্রোটোপ্লাজমীয় সেতু, যেটাকে আমরা বলি কনজুগেশন টিউব, সেটা তৈরি হবে। এটা তৈরি হওয়ার ফলে কিন্তু আমাদের এই প্রাণী দুটোর মধ্যে যে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসের কিন্তু বিনিময় সংঘটিত হবে, এবং এইটাই হলো আমাদের কনজুগেশন, যে নিউক্লিয়াসটার যে বিনিময়টা হবে। এখানে কিন্তু সেই প্রাণী দুটো কিন্তু আর কোনো
মানে কোনো পরিবর্তন হবে না, জাস্ট নিউক্লিয়াসের বিনিময়টা সংঘটিত হবে। তো এই অবস্থায় এরা জোড়া জোড়ায় সাঁতার কাটতে থাকবে। এখন এই যে ম্যাক্রোনিউক্লিয়াস, এই যে এর মধ্যে আমরা এই যে দুটো প্রাণী আমরা পাশাপাশি অবস্থান করছে, তোমরা দেখো এই প্রাণী দুটোকে আমরা বলছি কনজুগেট। কনজুগেটের মধ্যে দেখো একটি ম্যাক্রোনিউক্লিয়াস আছে, এই যে বড় যেটা সেটাকে বলে ম্যাক্রোনিউক্লিয়াস এবং ছোটটাকে বলবো মাইক্রোনিউক্লিয়াস। এই কনজুগেট দুটো যখন পাশাপাশি দেখো অবস্থান করছে এবং এই যে এদের যে প্রোটোপ্লাজমীয় যে পেলিকল দুটো সেটাও কিন্তু দেখো লেগে গেছে, এই অবস্থাতে প্রাণীটা কিন্তু তখন তাদের যে এটাকে একটা আমরা বলছি যে এই মাইক্রো যেটা আমরা বলছি মাইক্রো নিউক্লিয়াসটা, এটাই কিন্তু আমাদের এই নিউক্লিয়াসটা কি হবে একটি প্রতিটি ম্যাক্রোনিউক্লিয়াসদের মধ্যবর্তী অঞ্চলে এই যে আমাদের এখানে বড় যে এই নিউক্লিয়াসটা ম্যাক্রোনিউক্লিয়াসটা, এই ম্যাক্রোনিউক্লিয়াসটা মধ্যবর্তী অবস্থানে চলে আসবে এবং এরা মোটা দড়ির মতো হয়ে যাবে এবং একটি পর্যায়ে এই ম্যাক্রোটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, মানে বিলীন হয়ে যাবে এবং এইটাকে বলা হয় স্পাইন। এটাকে আমরা কার কথা বললাম? এটা হলো বললাম ম্যাক্রোর ক্ষেত্রে। তাহলে আমাদের থেকে গেল কি এই মাইক্রোটা, মাইক্রোনিউক্লিয়াসটা। এই মাইক্রোনিউক্লিয়াসটাই হচ্ছে আমাদের সজীব নিউক্লিয়াস। অবশেষে এখন আমরা বলবো কি মাইক্রোনিউক্লিয়াস পরপর দুবার এখানে বলছি মিওটিক বিভাজন। মিওটিক বিভাজনের ফলে দেখো পরপর দুবার, যেহেতু এখানে প্রথমে একটা দুটা, এখানে একটা দুটা, এখান থেকে একটা ছিল এখান থেকে দুটো হলো, আবার এখানে একটা ছিল এখানে দুটো হলো, সে পরবর্তীতে আমরা বলছি দুবারের পরে হলে এই দেখো চারটি আর চারটি, এই চারটি নিউক্লিয়াস এখানে বলছি আমরা ম্যাক্রো নিউক্লিয়াস অবলুপ্ত, অর্থাৎ এই বড় নিউক্লিয়াসটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। এই যে হালকা করে দাগ দেওয়া সেটার মানে হচ্ছে এটা ভ্যানিশ হয়ে যাওয়া। তাহলে আমাদের থাকলো কয়টি? চারটি। এই চারটি যে আমাদের যে নিউক্লিয়াসগুলো, সেই নিউক্লিয়াসটা আমাদের কি হলো, এই যে এখানে যে আমাদের এই সক্রিয় যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটার মধ্যে দেখো এই চারটার মধ্যে এখান থেকে 1 2 3 এই তিনটা দেখো আবার বিলুপ্ত হয়ে যাচ্ছে, এই তিনটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাহলে আমাদের থাকলো কি একটি একটি করে। এই একটি একটি করে যে আমাদের নিউক্লিয়াস থাকলো, এটাই কিন্তু আমাদের সক্রিয় নিউক্লিয়াস। এই সক্রিয় নিউক্লিয়াস অর্থাৎ যে প্রোনিউক্লিয়াস আমরা যেটাই বলি না কেন, এটাই এখন এই যে আমরা যেটা বলছি যে কনজুগেশন টিউব বা প্রোটোপ্লাজমীয় সেতু যেটা, সেটার মাধ্যমে এই যে এই দেখো এই নিউক্লিয়াসটা এখান থেকে এই নিউক্লিয়াসটা এটাতে আসছে, এই নিউক্লিয়াসটা এটা আছে, এটা আমরা যে অ্যারো চিহ্ন দিয়ে এটা প্রোটোপ্লাজমীয় সেতু কিন্তু আমরা হচ্ছে কি করলাম দিলাম, যে বোঝা যাচ্ছে যে এদের মধ্যে তিনটি এবং দুটি যে গ্যামেটিক নিউক্লিয়াসে পরিণত হবে। এই জায়গাটাতে যে আমাদের একটি যে সক্রিয় নিউক্লিয়াসটা থাকলো সেটার কিন্তু এটা বিভাজন হবে এবং বিভাজনের ফলে এরা একটি বড় এবং একটি ছোট, খেয়াল করছো কিনা, একটি বড় এবং একটি ছোট নিউক্লিয়াস তৈরি করলো। এই সক্রিয় নিউক্লিয়াসটাই কিন্তু বিভাজিত হয়েছে, বিভাজিত হওয়ার পরে একটি বড় এবং একটি ছোট, এটা দ্বিবিভাজন হয়েছে এই জায়গায়, একটি বড় এবং একটি ছোট। এবং এই জায়গাটাই কিন্তু প্রোটোপ্লাজমীয় সেতু, এই সেতুর মাধ্যমে দেখো এই ছোট নিউক্লিয়াসটাই কিন্তু সক্রিয়, এই ছোট নিউক্লিয়াসটাই কিন্তু সক্রিয়। এখানে আসছে ছোট নিউক্লিয়াস, এটা কিন্তু এখানে আসছে, হওয়ার পরে এই যে আমাদের এই যে এই দুটোর মধ্যে আসলো, আসার পরে এটাই হলো আমাদের মূল জাইগোট নিউক্লিয়াস, এটাই হলো আমাদের মূল জাইগোট নিউক্লিয়াস। অর্থাৎ এই জায়গাটাই আমাদের যে কনজুগেশন যেটা, সেটা কিন্তু সম্পন্ন হলো, যে আমাদের এখানে নিউক্লিয়াসের বিনিময় ঘটলো, তার মানে এটাই কনজুগেশন। এখন এই আমাদের জাইগোট নিউক্লিয়াসটা, এই জাইগোট নিউক্লিয়াসটা যখন আমাদের তৈরি হয়ে গেল, তখন এরা করলো কি নিজেদের থেকে আলাদা হয়ে গেল। আলাদা হয়ে দেখো এখানে একটি এবং এখানে তোমরা যদি আরেকটি দাও, এখানে তোমরা আরেকটি দিতে পারো। এই জায়গা থেকে আরেকটি পথে তোমাদের এই যে আমাদের কনজুগেট, এই কনজুগেট কিন্তু তৈরি হবে। অর্থাৎ এখান থেকে আমি একটি কনজুগেটকে নিয়ে আমি কিন্তু পরবর্তী ধাপগুলো দেখানোর চেষ্টা করেছি। এবং এই সময়টাকে আমরা বলতেছি এক্স কনজুগেট। এই এক্স কনজুগেন্টের যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটা এবার কি হবে মাইটোটিক বিভাজনের মাধ্যমে একটি থেকে দুটি, দুটি থেকে আবার চারটি
নিউক্লিয়াস তৈরি করবে। এখন এই 4টি নিউক্লিয়াস, এই যে আমাদের যে এই যে দেখো 2টি 4টি এবং তারপরে আবার যেটা হলো সেটা হচ্ছে 8টি নিউক্লিয়াস হয়ে গেল। অর্থাৎ এর পরপর বিভাজন শেষে সর্বশেষ এখানে 8টি নিউক্লিয়াস অর্থাৎ সক্রিয়। এখানে আমরা 1টা 2টা 3টা 4টা, এই 4টা কিন্তু আমাদের যে থাকবে সেটা হচ্ছে ম্যাক্রো নিউক্লিয়াস। এগুলো হচ্ছে ম্যাক্রো। আর এই 3টাকে কিন্তু ভ্যানিশ করে দিচ্ছে। এই 3টা যখন বিলুপ্ত হয়ে যাচ্ছে তখন আমাদের আর থাকলো কি, সেখানে কিন্তু আমাদের থাকলো হচ্ছে এই একটি ছোট্ট, অর্থাৎ এটাকে বলছি আমরা মাইক্রো সক্রিয়, এই যে লিখে দিয়েছি সক্রিয় মাইক্রো নিউক্লিয়াস। আর এগুলো হচ্ছে ম্যাক্রো, এগুলো হচ্ছে ম্যাক্রো নিউক্লিয়াস। তো এই ম্যাক্রো নিউক্লিয়াসগুলো আমাদের কি হবে, এই যে সক্রিয় যে আমাদের মাইক্রো নিউক্লিয়াস, এই সক্রিয় মাইক্রো নিউক্লিয়াসটা বিভক্ত হবে। বিভক্ত হওয়ার পরে এটা দুইটা হবে। দেখো সক্রিয়, এটা হচ্ছে 2টাতে বিভক্ত হলো। এই 2টাতে বিভক্ত হওয়ার পরে এখন এই যে আমাদের এখানে 4টা কি ছিল, ম্যাক্রো নিউক্লিয়াস ছিল। এই 4টা ম্যাক্রো নিউক্লিয়াসের এই দুটো আবার এই দুটোকে আমি এখানে এবং এই দুটো এই দুটো আবার করবে কি, এই একটি যে আমাদের মাইক্রো নিউক্লিয়াস আছে আর এই দুটো ম্যাক্রো নিউক্লিয়াস মিলে এটি আলাদা। দেখো এই দেখো দুটো, এই দুটোকে আমরা যদি বলি যে নতুন প্যারামেশিয়াম বা নতুন প্যারামেশিয়াম, এইটা আর এটা। তার মধ্যে দেখো এখানকার এই একটি, এই যে এটা বিভাজিত হয়েছে, এখানকার এই একটি থাকবে আর এখান থেকে একটা আসবে। এই ছোট্ট ঘরে আমি আর একটু তোমাদেরকে দেখায় নিতে পারি। এটা হচ্ছে এরকম করে খেয়াল করে দেখো, এখানে একটি ছোট নিউক্লিয়াস আর এই দুটা বড় নিউক্লিয়াস, এই দুটা এরকম ভাবে। তখন এই নিউক্লিয়াসটা, এই ছোট নিউক্লিয়াসটা আবার দ্বিধা বিভক্তিত হবে। এই ছোট নিউক্লিয়াসটা আবার দেখো এই যে দ্বিধা বিভক্ত হচ্ছে, এই দ্বিধা বিভক্ত হচ্ছে। তখন এই দ্বিধা বিভক্ত হওয়ার পরে একটি ছোট নিউক্লিয়াস আর একটি মাইক্রো নিউক্লিয়াস, একটি ছোট নিউক্লিয়াস একটি মাইক্রো নিউক্লিয়াস, ঠিক এরকম করে একটি ম্যাক্রো নিউক্লিয়াস এবং একটি মাইক্রো নিউক্লিয়াস, এভাবে করে দেখো পরবর্তীতে এরা সেপারেট হয়ে গেল। সেপারেট হয়ে গেলে তাহলে আমার এপাশে দেখো এটা থেকে দুটো পেলাম অপত্য, এপাশে পেলাম দুটো, তাহলে 1 2 3 4, এই 4টা নতুন প্যারামেশিয়ামের আবির্ভাব হলো। অর্থাৎ নতুন যে তোমার হচ্ছে নিউক্লিয়াস অর্থাৎ জীবনী শক্তি সম্পন্ন প্রকরণ যেটা, সেটা তৈরি হলো। এবং একইভাবে যখন আমরা এই যে আমরা এখানে যে জাইগোট নিউক্লিয়াসটা আরেকটা থেকে গেল, সেখান থেকে ঠিক একই পদ্ধতিতে এখান থেকে আমরা 4টি অপত্য প্যারামেশিয়াম পাবো। তাহলে আমাদের কনজুগেশন শেষে এই দুটো প্যারামেশিয়াম অর্থাৎ দুটো এই যে কনজুগেন্ট, এই কনজুগেন্ট থেকে কিন্তু আমরা কি পাচ্ছি, 4টি, 4 যোগ 4 সমান কি পাচ্ছি, 8টি অপত্য প্যারামেশিয়াম আমরা পাচ্ছি। তাহলে এখন এই যে চিত্রটা তোমাদের প্রথমে কনজুগেশন কি সেটা লিখবে, কনজুগেশন কেন সংঘটিত হয় সেটা একটু লিখবে। লেখার পরে এই চিত্রটা তোমাদেরকে দিতে হবে। চিত্রটা দেওয়ার পরে একটা পাতায় লেখার পরে তোমরা প্রতিটা ধাপে কিভাবে কি সংঘটিত হচ্ছে এবং কোথায় মিওটিক কনজুগেশন হচ্ছে, কোথায় মাইটোটিক কনজুগেশন হচ্ছে, সেই কথাগুলো উল্লেখ করতে হবে। যেমন 1 নম্বর তুমি যদি সেখানে সাপোজ যদি তুমি এখানে একটা দাও, তাহলে প্রথম ধাপে কি হয়েছে, যে পাশাপাশি হচ্ছে দুটি ভিন্ন প্রজাতির বা কি দুটি ভিন্ন ম্যাটিক টাইপের প্যারামেশিয়াম পাশাপাশি অবস্থান করছে, এখানে পাশাপাশি অবস্থান করছে অঙ্কে তল বরাবর, এবং এদের হচ্ছে পেলিকল দুটি বলে গিয়ে এখানে প্রোটোপ্লাজমীয় সেতু তৈরি হচ্ছে। তো এই কথাটুকু তুমি দিবা। আবার এখানে এসে তোমার সেকেন্ড ইয়েতে এসে কি দেখা যাচ্ছে, যে সেখানে আমাদের যে একটি মাইক্রোনিউক্লিয়াস এবং একটি ম্যাক্রোনিউক্লিয়াস ছিল, সেগুলোর মধ্যে যে আমাদের ম্যাক্রোটা, সেই ম্যাক্রোটা আস্তে আস্তে ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যাচ্ছে। এই যে অবলুপ্ত হয়ে গেছে, এই কথাটা লিখতে হবে। আর কি থাকলো, আমাদের মাইক্রোনিউক্লিয়াসটা থাকলো। সেই মাইক্রোনিউক্লিয়াসটার মিওটিক বিভাজনের ফলে কি হলো, সেই হচ্ছে 8টি
নিউক্লিয়াস তৈরি করলো, তার মধ্যে আবার কি হলো, 3টা নষ্ট হয়ে গেল, একটি থাকলো। একটি আমাদের কিন্তু সক্রিয় যে নিউক্লিয়াসটা, এটার আবার কি হচ্ছে, সক্রিয় নিউক্লিয়াসটার আবার কি হবে, এখানে দ্বিবিভাজন হলো, দ্বিবিভাজন হয়ে এখানে 2টা তৈরি হলো, 2টা নিউক্লিয়াস তৈরি হলো। একটি কি হলো মাইক্রো, একটি হলো ম্যাক্রো। তো এই মাইক্রোটাই হলো আমাদের যে সক্রিয় প্রোনিউক্লিয়াস, এই সক্রিয় প্রোনিউক্লিয়াস এই নিষ্ক্রিয় প্রোনিউক্লিয়াসের দিকে ধাবিত হবে। এবং এই 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 ধাপটাকেই তোমরা দেখো, এই ধাপটাই হচ্ছে আমাদের নিউক্লিয় বস্তু বিনিময় হলো। এই যে প্রতিটা ধাপে আমরা মানে কি ধরনের কি প্রক্রিয়া সংঘটিত হচ্ছে সেই কথাগুলো আমরা পরবর্তীতে একটি ধাপের মধ্যে লিখতে হবে এবং এই চিত্রটা কিন্তু কমপ্লিট প্রেজেন্ট করতে হবে। তো এটা চিত্রটা সম্পূর্ণ দেওয়ার পরে যে কথাগুলো লিখবে, লেখার পরে অবশ্যই তোমরা উল্লেখ করবে যে কনজুগেশনের তাৎপর্য কি। কনজুগেশনের তাৎপর্য লিখে তোমরা কিন্তু এই প্রশ্নটা মানে ইতি টানবা। তো আমার মনে হয় যে এই প্রশ্নটা কিন্তু একটু ডিফারেন্ট এবং একটু ক্রিটিক্যাল টাইপের, যেহেতু এখানে অনেকবার বিভাজন সংঘটিত হয়, তোমরা কিন্তু বারবার হয়তো ভুল করতে পারো। তো সেই জন্য কিন্তু আমি এগুলো বারবার করে দেখালাম। তো কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমরা বারবার এটাকে প্র্যাকটিস করবে, এই চিত্রটা বারবার আঁকাবে, তাহলে দেখবে যে চিত্রটা তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। তো আশা করি তোমরা এই ক্লাস থেকে উপকৃত হবে। তারপরেও আমি তোমাদের বলছি, যদি কোনো সমস্যা হয় তোমরা হচ্ছে সেটা আমার চিহ্নিত করবা, সেখানে লিখবে, আমি অবশ্যই সেটা আনসার দেওয়ার চেষ্টা করবো। তো এই পর্যন্ত তোমরা ভালো থাকো, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।